রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এখনই বিয়ে করে ফেলতাম। হাসলো পালক। তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়েকে বিয়ে দিত বুঝি? জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। পালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথার ঝাল মেশানো থাকে সব সময়। মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর ফর্সা গায়ের রং, কিন্তু পরীর মতো অত নয়। দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধাই আছে। ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই। এখন ওরা গ্রামের আশ্রয়কেন্দ্রে যাবে। সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে। সেটিও বর্তমানে আশ্রয়কেন্দ্রের পরিণত করেছে আফতাব। নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞেস করলো, কি রে, তোরা নিজেদের মধ্যে কি বলছিস? আমাদের কেউ বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর হানিমুন বাচ্চা কাচ্চার প্ল্যান করছে। বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জি না মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানিস, মেয়েটি দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো। নাম পরী আর দেখতেও পরীর থেকে কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধহয় এই পরীর মতোই দেখতে। কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর, নাইম আর আসিফ। তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল, ফাজলামো করছিস? গ্রামে এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? ধমকে ধমকে উঠল রুমি। চুপ থাক। একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না, কিন্তু আমি না দিয়েও পারছি না। আসলে মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতে ইচ্ছে হচ্ছে মেয়েটাকে। দেখি কেমন সুন্দর। তা দেখবে কিভাবে? অন্দরমহলে তো পুরুষ ঢুকতেই দেওয়া হয় না। রুমির দিকে তাকিয়ে কপাল কুঁচকালো নাইম। সত্যি তো, তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরী বাইরে আসে তাহলে দেখবো। পালক ভেংচি কাটলো নাইমের দিকে তাকিয়ে বলল, অত সোজা না বাবু। ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখনি? আজকে শাপলা বিলে তো নৌকা ওই পরী ছিল। বাবা, কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখের চিন্তার রেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ও ক্ষান্ত হবে না। শেখর দুষ্ট হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো। কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না। শেখরের কথায় সবাই হাসলো, শুধু মিষ্টি বাদে। ও ছইয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ না। সে বলল, তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক, কি বল? এবার আসিফ ও সায় দিল। ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব, ধরা খেলেই বুঝবি। জমিদার মশাই তোদের গর্দান নেবে দেখিস। আহারে, এসেছি 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের সুরে বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো? তোরাই তো লোভ দেখালি। মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবার যাবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে। গত 5 দিনে আফতাব উদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে। তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয়কেন্দ্রে নামতেই নাইম সহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো। এই গ্রামের সবকিছুই অদ্ভুত ধরনের, এমনকি জমিদার বাড়িটাও। অদ্ভুত ধরনের জিনিসপত্রের ভরপুর বাড়িটি। ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখেই যাচ্ছিল। সবাই ওদের দেখে বুঝতে পারলো যে ওরা শহরের ডাক্তার। গায়ে সাদা রঙের অ্যাপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধা হয়েছে। খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে।
ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন আপনারা ওদিক থেকে শুরু করেন। নাইম সায় জানিয়ে লোকটার পিছু পিছু গেল। একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে। মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল। এতটুকুতেই হাঁপিয়ে গেছে। চারপাশে চোখ বুলিয়ে নাক সিটকে সে বলে উঠল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন? আমার তো বাবা বমি আসছে, ইচ্ছে করছে এখনই ঢাকা ফিরে যাই। পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল, তা হচ্ছে না কন্যা, স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে। এতে তোর বমি আসলে করে ফেল, তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব। নাইম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো। রুমি শেখরের মাথায় গাঁটটা মেরে বলল, পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ল। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। নাইম চেয়ার পেতে বসে আছে আর এক একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি, মিষ্টি আর পালক। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা করা হয়েছে। তবে লোক সংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে। হঠাৎ করে নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে। কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল। সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই একগাল হাসল সম্পান। বিনিময়ে নাইম ও মুচকি হেসে উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা, তুমিও কি এখানে থাকো? না বাবু, আমার কি এখানে খাড়ানোর সময় আছে? নাও নিয়া পইরা থাকি, মেলা কাম আমার, পুরো পদ্মাই আমার, বুঝছেন? সম্পানের কথায় হাসলো নাইম। অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান। শহরের লোক হওয়ার অন্যরকম দেখতে নাইম, চুলগুলো কি সুন্দর, গায়ের রঙও ফর্সা, পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে। সেখানে সম্পান নিতান্তন চুনোপুটি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা গায়ের রং আর পরনে পোশাক তো সবসময় নোংরা থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে। নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে, কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের। পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তার সংসার ঠিকমতো চলে না। তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল। ঘরবাড়ি সব ডুবিয়ে দিয়েছে। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধভাঙ্গা নৌকাখানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছো? সম্পান হেসে বলল, না কিছু না। নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। সম্পানকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে? কি কথা? খানিকটা ইতস্তত করে নাইম বলল, জমিদারের মেয়ে পরীর সম্পর্কে বলতে পারবে? মুহূর্তে সম্পানের চেহারায় আধার নেমে এলো। হাসি মুখখানি ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছুই জানি না, আমারে এইসব জিগাবেন না, আমি কইতে পারুম না। কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে। অবাক চোখে তাকিয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজোরি করতে লাগলো। শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে। পরী আমাগো জমিদারের ছোট মাইয়া, আপনারা পরীগও বাড়িতেই গেছেন। পরীর মা বাপে অনেক শাসন করে অরে, সবসময় ঘরের ভিতরে বৈশা থাকে, বাড়ি থেকে বের হয় না একটুও। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনলো নাইম। তারপর বলল, কেমন দেখতে পড়ি? তুমি কি কখনো ওকে দেখেছো? হাসলো সম্পান, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এই গায়ের কোনো বেডা মানুষই পরীরে দেখে নাই, আমি দেখবো কেমনে? কারো কাছে শোনোনি পরী দেখতে কেমন? বিন্দু কইছিল পরী নাকি মেলা সুন্দর, এর বেশি তো জানি না।
সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, বাস এইটুকুই? এতটুকুই বলতেই এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুত পদে চেপে বসলো নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখলো। নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে, কিন্তু কি জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে ঘন্টাও হয়নি। অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা। মোনাজাতে মন ভরে দুজনে দোয়া করলো এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরী বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরী। বড় বড় ভাতের দলা মুখে পড়ছে আর কাঁচামরিচের কামড় বসাচ্ছে। ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরী খেয়েই যাচ্ছে। সামনে জ্বলছে হারিকেন। হলুদ আলোয় পরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে। এক পা ভাঁজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরী। গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই মালার। পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না বিধায় মালাকেই কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকেই বলে উঠল, এই সাজের বেলা খাইতে বলি যে। মুখ তুলে একবার মাকে দেখে নিল পরী, তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নাই, তাই খিদা লাগছে। তোরে কতবার কইছি এইরকম ভাবে খাইতে বইবি না। ওড়না ঠিক কর তাড়াতাড়ি। মায়ের কড়া চাহনিতে পরী ওড়না তুলে গলায় ঝুলায়, তারপর গপাগপ খেতে খেতে বলে, আমার ঘর খালি হইছে নাকি? হেরা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলে, হ গেছে, তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরী খাওয়া হঠাৎ করে থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন? তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেই নাই, এখন খা জন্মের মতো, পেট না বলে আমারে খা। মালা রাগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরী তা দেখে হাসলো। দরজায় দিকে তাকিয়ে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল। শান্তি মতো বসে খেতে না পারলে পেট ভরে না পরীর। নাইমরা ফিরল সন্ধ্যার পরপরই। এসেই যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরীর যে মেজাজ, তাতে ওদের মনে সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করেই বাড়িতে ফিরলেন আফতাব উদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি। সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিন ও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন, সেদিনই সবাই মিলে নববধূ দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই সেদিনই হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার উপর। সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না। কারো কারো নজরে নিকৃষ্টতা মিশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবের ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব। সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা মালা একটি নয়, 3টি পরী জন্ম দিয়েছে। ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবে এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব। যেই মালার জন্য এত কিছু করলো, আর সেই মালাকে ফেলে আরেকজনকে বিয়ে করে ঘরে তুললো আফতাব, সেটাই বুঝতে পারে না পরী। বেশি ভালোবাসা মরিচে ধরে, নষ্ট করে দেয় সেই ভালোবাসা। এই ভেবেই পরীর মনে আগুন জ্বলে সব সময়। শুধু পরী কেন, এই জন্য সোনালি আর রূপালী ও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউই।
কাজ শেষে আফতাব আসতেই তার দুই বিবি এগিয়ে গেলেন। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন আর মালা গেলেন খাবার আনতে। তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমোট ভাবটা এতে কাটছে কিছুটা, কিন্তু এই সময়টাতে যেন চারিদিকে ভয় ছড়িয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে, বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে, এই জন্য ঘুম আসছে না মালার। পাশেই জুনমান বেঘরে ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুনমান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো। চোখটা সবে লেগে এসেছে অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমন ভাবে চিল্লাচ্ছে, তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা। নিচতলায় বারান্দায় সে এদিক ওদিক হারিকেন নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, কি এটা কোথায় আসো গো, ঘরে চোর আইছে চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছেন। কুসুমের গলার সুরে সবার আগে পালকের ঘুম ভাঙল। রুমি আর মিষ্টিকেও ডেকে তুললেন। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে কি এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তাবাবু, ঘরে চোর আইছে চোর। মালা ঘুমটা টেনে এগিয়ে এসে বলল, কস কি, কে কি চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, পরিয়াপা থাকতে চুরি করব কেমনে? ব্যাডারে মাইরা ভর্তা বানাই দিচ্ছে। মালার চোখ কপালে। অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো মালা। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল, ওই যে উঠোনে পরিয়াপা এতক্ষণে ব্যাডারে বাইন্দা ফালাইছে। বলে মুখে হাত দিয়ে হাসলো কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের কোণে। বড় পেয়ারা গাছের সাথে লোকটাকে হাত দুটো বাঁধছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো, এতে চেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠি নিয়ে উঠে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ আর আপনি এখন আইলেন? যাগ্গে, কাইল ওর বিচার কইরেন। আজ রাত ভর এইখানে বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমরা মুখে তাকালেন পরীর দিকে। অনেক কিছুই বলতে চাইছেন, কিন্তু তিনি রাত বেশি হয় আর কথা বাড়ালেন না। পরীকে ঘরে যেতে বললেন। উপরে দাঁড়িয়ে সবই শুনল রুমি, মিষ্টি ও পালক। এখন ওরা ভয় পাচ্ছে খুব। যদি নাইম, শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয়। ভাবতেই গলা শুকিয়ে এসেছে তিনজনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কোন চোর ধরেছে পরি? নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে, তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল। রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ানক রে। অন্ধকারে ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টিও ভয় পেল খানিকটা, কোনো বিপদ হবে না তো। তখনই পরীকে আসতে দেখা গেল, তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখলো ওরা। এতে ওদের ভয় আরো বেড়ে গেল। পরী ওদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয় পাবেন না। পরী থাকতে অন্দরমহলে কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর পারবেও না কোনো দিন। আপনারা অহন ঘুমাইতে যান, কাল বিচার হবে, তখন সব দেখতে পারবেন। বলেই পরি চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইম বা শেখর যদি হয়, তাহলে ওদের মান সম্মান সব শেষ। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুম্মার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হলো জুনমান। জুনমান ওর মায়ের মতো কালো হয়নি, আব্বার গায়ের রং পেয়েছে শ্যামবর্ণ। আমি প্রথমে জুনমানকে কোলে নিতাম না, রূপাই রাখতো বেশি। তখন আমি পরীর দেখাশোনা করতাম। পরীর বয়স 5 বছর হয়েছে, কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম। ছোট্ট পরী এতটা শক্ত তা কখনোই ভাবিনি আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড়, পশু পাখি অনেক ভয় পেতাম, আম্মা সবসময় বলতো। রূপার ক্ষেত্রেও তাই, কিন্তু পরী সম্পূর্ণ আলাদা।
ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রকচটা গরুটাকে দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত ও। গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরী তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারত না। তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলে হাসতো। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও তখন সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর। তারপর একদিন পরীকে সাপে কাটলো। তখন ওর বয়স 7 বছর। ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, চোখ মুখ শক্ত করে বসেছিল পরী। এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পড়ছে চোখ থেকে, কিন্তু মুখে শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো, বিষ নামানোর সময় কি চিৎকার তার! তখন তার বয়স ছিল 16 বছর। কিন্তু ওইটুকু বয়সে পরী কিভাবে চুপ করে রইল? কি ভাবছিস পরী? তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি? না পরী, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই। তাই টানা 1 সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পরী। তোর মনে আমরা দুই বোন ও আম্মার জন্যই ভালোবাসা আছে। এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস। আমি তা বেশ বুঝতে পারতাম। 7 বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি, সে ঘৃণা আমিও আব্বাকে করতে পারিনি। জানি না জুনমানকে তুই আদৌ ভালোবাসিস কিনা, তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পড়ে। যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি। তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছা করবে, ইস, তোর জীবনে যদি এরকম কেউ আসতো তাহলে মন্দ হতো না। অবশ্য তাকে এতদিনে তুই চিনে ফেলেছিস, কিন্তু দেখেছিস কিনা তা জানি না। সে হলো রাখাল। নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না। সে শুধুই আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা। কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতে পারতো না, গরু ছাগলও চড়াতো না, কিন্তু তবুও সে রাখাল। আমাদের গ্রামের রাখাল রাজা। তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর। তার আগেই কোনো একটা শব্দে সেদিকে তাকালো সে। এখন রাত অনেক, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরী বেশ বুঝতে পারছে যে অন্দরমহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে। এই বিষয়ে বরাবরই পরী সচেতন। ভেতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরী তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারিকেনের আঁচ কমিয়ে উঠে দাঁড়ালো সে। পালঙ্কের পেছন থেকে মোটা লম্বা লাঠিটা বের করলো। এই লাঠি দিয়ে ছোটবেলায় সে চর্চা করত, এখনো করে। বলতে গেলে লাঠি চালনায় খুব পারদর্শী পরী। সময় পেলেই লাঠালাঠি শুরু করে দেয় সে। অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হলো না পরীর, কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারেই চুরি করে। পরী তাই লাঠি হাতে বেরিয়ে পড়ল। প্রথমেই গেল রান্নাঘরে। সেখানে গিয়ে সে চুপি চুপি